সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ২৬ মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা, ফেঁসে যাচ্ছেন কে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রধানমন্ত্রী সেনাপ্রধান জোটে অসহায় জামায়াত শিবির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব সেনাবাহিনীতে ইউনূস ঘনিষ্ঠদের বিদায়, নতুন সমীকরণের ইঙ্গিত সেনাপ্রধানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ, জেনারেল ওয়াকারের চরম শত্রুকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসের সবথেকে আবেগঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টান টান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্রে করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে? যদিও আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে ২৬ মার্চ? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসের সবথেকে আবেগঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতিক অঙ্গনে জমছে টান টান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্রে করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে? যদিও আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে ২৬ মার্চ? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যে বাণিজ্য চুক্তিটি করেছে তাকে জাতিকে বোকা বানানোর শামিল বলে অভিহিত করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি-এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি অভিযোগ করেছেন এই চুক্তির প্রকৃত রূপ গোপন করে সাধারণ মানুষকে শুরু থেকেই বিভ্রান্তিকর ও ভুল ধারণা দেওয়া হয়েছিল। প্রথম দিকে প্রচার করা হয়েছিল যে আলোচনাটি কেবল শুল্ক ট্যারিফ ৩৫% থেকে ২০% নামিয়ে আনার বিষয়, কিন্তু চুক্তিপত্রের বিস্তারিত প্রকাশের পর এর ভয়াবহতা দেখে সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে। ড. মোয়াজ্জেম প্রশ্ন তোলেন, একটি অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকার কিভাবে এমন একটি দীর্ঘমেয়াদী ও বিতর্কিত চুক্তি সই করতে পারে, যার নেতিবাচক দায়ভার ও বিশাল ঋণের বোঝা আগামীর একটি নির্বাচিত সরকারকে বহন করতে হবে? তিনি মনে করেন বর্তমান সরকারের বড় ধরনের কোনো ভুল বা সমালোচনার জায়গা খুঁজতে হলে এই চুক্তিটিই হবে তার প্রধান উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা এই চুক্তিকে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও দেশীয় শিল্পের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলার এক নীল নকশা ও দেশ বিক্রির চুক্তি হিসেবেও আখ্যা দিচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে যেসব কথা বলেছেন সেটা তার শপথ ভঙ্গের শামিল। তার দায়িত্ব ছিল সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সংবিধান সমুন্নত রাখা, কিন্তু তিনি তা রাখতে পারেননি। তাই সংসদের প্রথম অধিবেশনে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে মূলত বিরোধী শিবির। রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে, এই দাবি অনেক দিনের। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই দাবি উঠেছিল ছাত্র জনতার পক্ষ থেকে। বিএনপির একটি অংশ এই প্রস্তাব সমর্থন করে। তবে দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণেই রাষ্ট্রপতি তার পদে বহাল ছিলেন। কিন্তু আকস্মিকভাবেই রাষ্ট্রপতি চুপ্পু রয়টার্সকে জানান নির্বাচনের পরেই তিনি পদত্যাগ করবেন। এই কারণে নির্বাচনের পর আলোচনা শুরু হয় পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। রাষ্ট্রপতি এখন অবশ্য জানাচ্ছেন সেই সময় মনে দুঃখ পেয়ে তিনি ওইসব কথা বলেছিলেন। এখন তিনি আর পদত্যাগ করতে চাইছেন না।
বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে এলো জেনারেল ওয়াকারের একচ্ছত্র আধিপত্য। বাহিনীতে তিনি বড় ধরনের রদবদল ঘটালেন, একবার নয়, পরপর দুবার। জেনারেল ওয়াকার আধিপত্য ফিরে পাওয়ায় ধাক্কা খেল জামাতিকরণ এবং ইরানের ধাঁচে বিপ্লবী সৈন্যবাহিনী গঠনের প্রচেষ্টা। বাংলাদেশ সেনাপ্রধান ও তার বাহিনীর ভবিষ্যৎ কী হবে, এই বিষয়ে গত ১.৫ বছরে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস ক্ষমতা থাকাকালীন তার সঙ্গে সেনাপ্রধানের বিরোধ ক্রমশ বাড়তে বাড়তে এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যে রাজপথে স্লোগান উঠেছিল, ওয়াকার না হাসনাত। জামাতের অফশুট এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ প্রকাশ্য সভায় সেনাপ্রধানকে কদর্য ভাষায় গাল দেন। ওয়াকারকে কুকুর বলে সম্বোধন করতে তার জিভ জড়িয়ে যায়নি। তবে মোহাম্মদ ইউনুস জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কুকথা বলেননি ঠিকই, কিন্তু সেনাপ্রধানের ডানা ছাটার সেই সঙ্গে তাকে উত্ত্যক্ত করতে নানা ধরনের ছক কষেন। বাংলাদেশে আগে জাতীয় উপদেষ্টা বলে কোনো পদ ছিল না। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার ৫ দিনের মধ্যে প্রথম দফায় এবং ১০ দিনের মধ্যে দ্বিতীয় দফায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটল। প্রথম দফায় ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ৬ কর্মকর্তাকে বদলি করার পর ২৬ ফেব্রুয়ারি আরও ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই রদবদল নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এই রদবদল একটি রুটিন প্রক্রিয়া, কিন্তু জাতীয় নির্বাচনের পরে পরে বাহিনীতে ২ দফায় রদবদল নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহলে এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বিশেষ করে মোহাম্মদ ইউনুসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সঙ্গে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেট। বাহিনীতে ইউনুসে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। কাগজে কলমে তারা চাকরিতে বহাল থাকলেও তাদের এমন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে যেগুলিকে বলা হয় পানিশমেন্ট পোস্টিং। আবার সেনাবাহিনীর এমন বদলির সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলির প্রভাবের সঙ্গে সম্পর্ক আছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।